আফসানা খানম টেবিলে খাবার দিয়ে গলা উঁচুয়ে অবনীকে ডাকলেন। অবনী, খাবি আয়। খাবার ঠান্ডা হয়ে গেল। নাদিয়া মিনমিনে স্বরে জবাব দেয়, ও খাবে না। নাদিয়ার প্লেটে 1 চামচ ভাত দিয়ে তিনি পুনরায় বলেন, খেয়ে এসেছিস নাকি তোরা? নাদিয়া এক পলক মাহফুজের দিকে তাকায়। নত স্বরে বলে, সারাদিন কিছু খাওয়া হয়নি আমাদের। রেস্টুরেন্টে তো ভাইয়া। চমকায় মাহফুজ। বিস্মিত চোখে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। সারাদিন না খাওয়ার কথা শুনে খারাপ লাগল তার। শান্ত গলায় বলে, যা ডেকে নিয়ে আয়। মাহফুজের আদেশ শুনে সুরসুর করে রুমে যায় নাদিয়া। অবনীর হাত ধরে টানাটানি শুরু করে। চল না প্লিজ, অল্প করে খেয়ে নিবি, না গেলে ভাইয়া কিন্তু আবার রেগে যাবে। গায়ে কাঁথা জড়িয়ে শুয়েছিল অবনী। মাহফুজের রেগে যাওয়ার কথা শুনে উঠে বসে অর্ধ ভেজা চুলগুলো হাত খোপা করে জবাব দেয়, তোর ভাই বাঘ না ভাল্লুক? তোর ভাই রেগে গেলে আমার ভয় পেতে হবে কেন? তপ্ত শ্বাস ফেলে নাদিয়া, আচ্ছা ভয় পেতে হবে না ভাইয়াকে। এখন খাবি চল, সারাদিন না খেয়ে আছি দুজন। ভীষণ খিদে পেয়েছে আমার। তোর খিদে থাকলে তুই খা, আমার খিদে নেই। রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনের যেসব কথা হজম করেছি ওতেই আমার পেট ভরেছে। খাবার খাওয়ার জন্য পেটে আর জায়গা ফাঁকা নেই। আমাকে যে সবার সামনে চর দিয়েছে, চর দিলেও এতটা কষ্ট লাগত না যতটা কষ্ট না তোর ভাই কথার মাধ্যমে দিয়েছে। ডিরেক্ট অর ইনডিরেক্ট আমার চরিত্রের উপর আঙুল তুলেছে সে। অবনীর গালে হাত রাখে নাদিয়া। অনুনয় মিনতি করে সে, যা হওয়ার হয়েছে, এখন চল। সারাদিন না খেয়ে আছিস, রাতেও না খেলে অসুস্থ হয়ে যাবি। আমার অনুরোধ রাখো, খাবি চল। নাদিয়ার হাতটা সরিয়ে দেয় অবনী। মলিন স্বরে বলে, আমার সত্যি খিদে নেই, তুই খেয়ে নে। অগত্যা বাধ্য করে ডাইনিংয়ে ফিরে গেল। চেয়ার টেনে বসে বলল, খাবে না। রাগে নাক ফুলায় মাহফুজ। প্লেটটা দূরে সরিয়ে গজগজ করতে করতে বলে, অন্যায় অন্যায় করবে শাসন করা যাবে না? শাসন করলে দোষ হয়ে যাবে? একে তো ভুল করেছে তার উপর আবার তেজ দেখাচ্ছে। পেয়েছেটা কি? অশান্তি করার আগে তোমার ভাইয়ের গুণধর মেয়েকে এসে খেতে বলো। অসুস্থ হলে পরে আমাদের বদনাম হবে। লোকে বলবে আমরা না খাইয়ে রেখেছি, তাই অসুস্থ হয়ে পড়েছে। ছেলের এই অযথা রাগে বিরক্ত হয় আফসানা খানম। হয়েছে তো, একবার তো বকেছিস, আর কত? তোর খাওয়া আছে তুই খা, আমি পরে ওকে খাইয়ে দিব। এতক্ষণ সব শুনল অবনী। গা জ্বালানি কথাবার্তাগুলো আর সহ্য করতে পারল না সে। ওড়নার শরীরে ভালো করে জড়িয়ে ডাইনিং উপস্থিত হয়। অগ্নিঝরা চোখে মাহফুজকে পরখ করে আফসানা খানমকে উদ্দেশ্য করে বলে, মাস শেষ হলে আমি হোস্টেল উঠব ফুফু। বাসা ছেড়ে চলে গেলে আমার অসুস্থ হওয়া না হওয়া তোমাদের আর পাবে না, তোমাদের বদনামও হবে না। টেবিলে থাবা ফেলে মাহফুজ কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে বলে উঠল, এখন যাবি কেন? আমি শাসন করেছি বলে? ভুল করেছিস। বকেছি, শাসন করছি। এখানে ভুলটা কোথায়? নাকি তুই ননির পুতুল, তোকে কিছু বলা যাবে না? এখন আমাকে অপরাধী বানিয়ে তারপর যাবি? যেন পরে বলতে পারিস আমি তো ওই বাসায় থাকতে চেয়েছিলাম, মাহফুজ ভাইয়ের জন্য থাকতে পারিনি। মানুষের কাছে প্রমাণ করবি আমি খারাপ। দুজনের কথার মাঝে এবার ফোন কাটেন আফসানা খানম।
হয়েছে তো, একটা ঘটনাকে দলাই মলাই করে আর কত বড় করবি তোরা? যা ঘটেছে ঘটেছে। বললে ফিরে আসবে? আসবে না তো। শুধু শুধু কথা বাড়িয়ে ব্যাপারটাকে বড় ইস্যুতে পরিণত করছিস। আমি বড় করছি? হুঙ্কার দিয়ে উঠে মাহফুজ। দীর্ঘশ্বাস ফেলেন আফসানা খানম। না, আমিই বড় করছি। এবার থামো তোরা। যা বলেছি মাথায় রেখো ফুফু। আমি কিন্তু হোস্টেলে উঠব। বলে আবারও রুমে ফিরে আসতে নিলে আফসানা খানম খপ করে অবনীর হাতটা ধরে ফেলেন। মায়া ভরা কণ্ঠে বলেন, সে না হয় যাবি, আগে খেয়ে নে। চোখমুখ কেমন শুকিয়ে আছে। খাবো না আমি, আজ কথা দিয়ে পেট ভরিয়েছি। অভিমানের সুর টানেন তিনি। আমি তোর হাত ধরেছি, আমাকেও উপেক্ষা করে চলে যাবি? মুখ কালো করে চেয়ার টেনে বসে পড়ে অবনী। বাড়া ভাত ফেলে চলে যেতে নিলে মাহফুজকেও আটকান তিনি। না খেয়ে তুই আবার কোথায় যাচ্ছিস? এখন কি তোকে নম নম করতে হবে নাকি খাওয়ার জন্য? দাঁত কিরমির করে প্লেটটা নিয়েই নিজের রুমে চলে গেল মাহফুজ। গত 7 দিন ধরে মাহফুজদের বাসায় ঈদ আমেজ। 3 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসেছেন শহীদুল হক। দেশে এসেই তিনি উঠে পড়ে লেগেছেন ছেলের বিয়ে করানোর জন্য। দেশে এসে শান্ত হয়ে বসেননি তিনি। আজ এই ঘটক তো কাল আরেক ঘটক, এভাবে দৌড়াদৌড়ি করছেন। এইবার ছেলের বউ বাড়ি এনে তবেই তিনি ক্ষান্ত হবেন। ইলিশ মাছের কাটা বেছে নাদিয়াকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন তিনি। মাহফুজকে উদ্দেশ্য করে বলেন, খাবার সময় ছাড়া তো তোকে পাওয়াই মুশকিল। সেই সকালে বের হয়ে বাসায় আসিস রাত করে। এভাবে চললে হবে? প্রমোশন হয়েছে, কাজের চাপ বেশি। তোর টেবিলের উপর পাত্রীর ছবি রেখেছি, দেখেছিস? নাদিয়ার পাশেই বসেছিল অবনী। পাত্রীর কথা শুনে প্লেটে নড়তে চড়তে থাকা হাত আচমকাই থেমে গেল তার। অতি সন্তর্পণে সরস চোখে অবনীকে পরখ করে মাহফুজ। স্তব্ধ অবনীকে দেখে বিয়ে করব না কথা ঠোঁটের অগ্রভাগে এনেও হজম করে ফেলে। স্বাভাবিক গলায় জবাব দেয়, দেখেছি। কেমন লাগলো? মোটামুটি। কথা আগাবো? বলে টেবিল ছাড়ে মাহফুজ। তবে আগামী শুক্রবার চল পাত্রী দেখতে। মাহফুজ নিজের রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তোমার যা ইচ্ছে। মুখের ভেতরে থাকা ভাতের লোকমাটা গিলতে পারে না অবনী। ভুবন কাঁপিয়ে চিৎকার দিতে মন চাইল তার। সে তো এটাই চেয়েছিল, মাহফুজ নামক ছেলেটা বিয়ে করুক। অদৃশ্য হয়ে যেভাবে তার জীবনের সাথে জড়িয়ে আছে যেন দূরে সরে যায়। তবে এই অতর্কিত যন্ত্রণার হিসেব মিলাতে পারল না সে। আর চোখে অবনীকে দেখল নাদিয়া। থমথমে মুখের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে অবনী। শরীর কিঞ্চিত গরম, হয়তো জ্বর আসবে। নাদিয়া এসে কপালে হাত রাখে তার। ওমা, তোর গায়ে তো জ্বর, ঔষধ খেয়েছিস? ও কিছু না, সেরে যাবে। সামান্য জ্বরে ঔষধ খেতে নেই। অবনীর উষ্ণ হাতটা মুঠোবন্দি করে নাদিয়া। নিস্তেজ গলায় জানতে চায়, তোর আর ভাইয়ার কি সেদিনের পরে প্যাচাপ হয়নি? বিস্মিত হতবিহ্বল চোখে নাদিয়ার দিকে নেত্রপাত করে অবনী। কিসের প্যাচাপ করব? তুই আর ভাইয়া রিলেশনশিপে নেই? চট করে হাতটা ছাড়িয়ে নেয় অবনী। তুই পাগল? কিসের রিলেশনশিপ? সেদিন রাতে যে দেখলাম, তোর ভাই নিজের অনুভূতি শেয়ার করেছে। ব্যাস এতটুকুই। তুই ভাইয়ার জন্য কিছু অনুভব করিস না?
অবনী তৎক্ষণাৎ জবাব দেয়, না। তবে তোর চোখ কেন মিথ্যা বলছে? কেন খাওয়ার সময় পাত্রী দেখার কথা তোর মুখের রং বদলে গেল? অবনী, আমি ছোট বাচ্চা না। আমি তো বলিনি তোরা ছোট বাচ্চা। তোর ভাইয়ের প্রণয়ের বেড়াজালে আবদ্ধ হওয়া মানে পরাধীন হয়ে যাওয়া। সব জায়গাতেই তার নিষেধাজ্ঞা। আদৌ কি আমার ভাই এমন? 2 দিন পরে কথা। নিস্তব্ধ, নিগুড় রাত। রাত পোহালেই পাত্রী দেখতে যাবে সবাই, মন অশান্ত হয়ে আছে অবনীর। মনমস্তিষ্কের সাথে একা লড়াই করতে করতে ক্লান্ত সে। ভালোবাসার যুদ্ধে এক পরাজিত সৈন্য। ক্ষত বিক্ষত তার মন। খুব সন্তর্পণে চেপে রাখা সমস্ত যন্ত্রণা ফাঁকফুকর দিয়ে ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইছে। খোলা চুলে জানালার গ্রিল আঁকড়ে ধরে আকাশপানে চেয়ে আছে অবনী। চোখ জোড়ায় ঘুম নেই। নির্ঘুম চোখ জোড়ায় শুধু অসহায়ত্ব। আকাশে তেমন তারা নেই। যেই 2-1টা আছে সেগুলো মিটি মিটি করছে। খোলা আকাশে তার সমস্ত দুঃখকে বিলিয়ে দিতে ইচ্ছে করে বারংবার, তবে দুঃখ হয়তো আকাশে বিলিয়ে দেওয়া যায় না। মনের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে থাকে। ক্ষণে ক্ষণে পুরাবে বলে। বিছানা হাতড়ে অবনীর জায়গা খালি পেয়ে চোখ কচলাতে কচলাতে উঠে বসে নাদিয়া। ড্রিম লাইটের আবছা আলোয় জানালার পাশে অবনী দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। অবনীর দিকে ক্ষণকাল চেয়ে থেকে নৈশব্দে বিছানা ছাড়ে। আলতো পায়ে হেঁটে শব্দ ছাড়াই খুব সাবধানে দরজা খুলে যেন অবনী শুনতে না পায়। ঠক ঠক শব্দে নিদ্রা হালকা হয়ে এলো মাহফুজের। বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে মোবাইল বের করে সময় দেখল। রাত 1:30 বাজে। মানে গভীর রাত। বেশ বিরক্তি নিয়ে জানতে চায়, কে? ভাইয়া, আমি। এত রাতে? কোনো সমস্যা? একটু দরকার ছিল। দরজাটা খুলবে? ইচ্ছে না থাকা সত্ত্বেও দরজা খুলে সে। কপাল কুঁচকে প্রশ্ন করে, এত রাতে কি হয়েছে? ভাইয়া। বোনের দিকে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় মাহফুজ। শুষ্ক ওষ্ঠ জিহ্বা দ্বারা ভিজিয়ে নাদিয়া একটু সাহস সঞ্চার করে বলে, তুমি তো অবনীকে ভালোবাসো। চমকায় মাহফুজ। হকচকিয়ে গেল সে। এড়িয়ে যাওয়ার জন্য বলে, মাঝরাত্তিরে ঘুম ভাঙিয়ে কি সব ভাট বকছিস? যা ঘুমোতে যা। আমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি সবটাই জানি। ওকে ভালোবাসার পরও অন্য কাউকে কেন বিয়ে করতে চাইছ? মাহফুজ বুঝল বোনের কাছে ধরা পড়ে গেছে সে। লুকিয়ে লাভ নেই। তীব্র স্বরে বলে, যে থাকতে চায় না তাকে কেন জোর করে ধরে রাখব? আদৌ আমরা যা ধারণা করি তা কি সবসময় সত্যি হয়? ধারণা করার কি আছে? সবটা জলের মতো পরিষ্কার। ওই ছেলের সাথে অবনীর? মোটেও না। অবনী নামক মেয়েটার সাথে সর্বক্ষণ আমি থাকি। আমি একটু হলেও আঁচ পেতাম। সেদিন ওই ছেলের আমাদের সাথে দেখা হওয়া ছিল কোইন্সিডেন্ট। আমাদের এক ফ্রেন্ডের নেক্সট উইকে বিয়ে। তাই গিফটের জন্য শপিং মলে গিয়েছিলাম। হঠাৎ করে উনার সাথে দেখা। পার্ট টাইম একটা জব করে। মাসের শেষে অল্প বেতন পেয়েছে। পরিবার জন্য খুশি কিনার জন্য এসেছিল শপিং মলে। বাড়ি যাবে তাই মা, 2 বোন আর বাবার জন্য বেতন দিয়ে কিছু কিনতে এসেছিল। মেয়েদের জামাকাপড় সম্পর্কে তার ধারণা নেই বলে অবনীকে অনুরোধ করে যেন একটু সাহায্য করে। কেনাকাটা করতে করতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো টেরই পায়নি। আমার মোবাইলের ব্যাটারি ডাউন ছিল। আর ও হয়তো মোবাইল সাইলেন্ট করে রেখেছিল। এই ঘটনা থেকে তো আর এটা বোঝা যায় না সে আমাকে ভালোবাসে। না, বোঝা যায় না। তবে তোমার ভুল ধারণা ভাঙালাম। বেশ রাত হয়েছে। ঘুমোতে যা।
তোমার মুখে পাত্রী ভালো লাগার কথা শুনে আজ 2 রাত ঘুমোয় না অবনী। চমকায় মাহফুজ। এ যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায়। মাহফুজের চোখে বিস্ময়ভাব। হতচকিত কিংকর্তব্যবিমূঢ় চোখে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল সে। আমার মনে হয়েছে তোমাকে ব্যাপারটা জানানো উচিত। মনে ভুল ধারণা পুষে রেখে কিংবা অভিমান করে অন্য কারো সাথে জীবন জড়িয়ে গেলে পরে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। এখনো নিষ্পলক আকাশের দিকে তাকিয়ে আছে অবনী। পিছনে কি হচ্ছে না হচ্ছে কোনো ধারণা নেই তার। সহসা কক্ষের আলো জ্বলে ওঠে। ভাবনাচ্ছেদ হয় তার। তপ্ত শ্বাস ফেলে পিছনে না তাকিয়ে বলে, আলো জ্বালিয়েছিস কেন নাদু? এই আলো আমার শরীরে এসে বিঁধছে খুব তীক্ষ্ণভাবে। সহ্যই যদি না করতে পারবি তাহলে মনের সমস্ত আবেগ, অনুরাগ, অনুরক্তি লুকিয়ে কেন রেখেছিস? লুকিয়ে রাখা অনুরক্তি প্রকাশ কর। আমিও তোর লুকানো অনুরক্তির ঝুম বৃষ্টিতে ভিজে সিক্ত হই। নাকি সমস্ত লুকানো অনুরক্তি জোর করে নিংড়ে বের করতে হবে আমার? অনাকাঙ্ক্ষিত মাহফুজের আওয়াজ পেয়ে হকচকিয়ে গেল অবনী। কেঁপে উঠল তার সমস্ত কায়া। মনে মনে দোয়া করতে লাগল মনের ভুল যেন হয়। পিছন ফিরে সত্যি সত্যি মাহফুজকে দেখে একেবারে স্তম্ভিত, হতবিহ্বল সে। মনের ভুল নয়। এত রাতে সত্যিই মাহফুজ এসেছে। কিন্তু কেন? দরজার ছিটকিনি ভালো করে আটকে অবনীর সম্মুখে এসে দাঁড়ায় মাহফুজ। ভয় বাড়ল তার। এত রাতে বদ্ধরুমে একটা ছেলে আর একটা মেয়ে, ব্যাপারটা মোটেও সুবিধার না। কেউ টের পেলে তার দিকে আঙুল তুলবে, তাকেই দোষারোপ করবে। ভয়ার্ত গলায় প্রশ্ন করল, দরজা বন্ধ করেছ কেন? আর নাদু কোথায়? পা থেকে মাথা অবধি অবনীকে পরখ করে মাহফুজ। বিরস গলায় জবাব দিল, দরকার আছে বলেই দরজা বন্ধ করেছি। অবনী তৎক্ষণাৎ জবাব দেয়, তোমার সাথে আমার কোনো দরকার নেই। তুমি চলে যাও। আমার দরকার আছে বলেই আমি এসেছি। দরকার না থাকলে তো আসতাম না। এখন বল, মনের লুকানো সমস্ত অনুরক্তি তুই প্রকাশ করবি নাকি সবটা আমার জোর করে বের করতে হবে? কোনো কিছু লুকাচ্ছি না আমি। আল্লাহর দোহাই লাগে তুমি যাও। ফুফু কিংবা ফুফা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোর সাথে ঘুমাবো বলে নিশ্চয়ই আসেনি যে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার কিছু প্রশ্নের উত্তর চাই। উত্তর পেলে চলে যাব, নয়তো এভাবে এক রুমে আমার সাথে থাকবি। যতক্ষণ না আমি আমার উত্তর পাব ঠিক ততক্ষণ। কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার উত্তর চাই মানে চাই। মাহফুজের লাগামহীন ঠোঁটকাটা শুনে ফুস করে নিঃশ্বাস ফেলল অবনী। মাহফুজ আলতো করে অবনীর উষ্ণ গালে হাত রাখে। মাহফুজের আকস্মিক স্পর্শে চমকে উঠে অবনী। মাহফুজের তপ্ত ছোঁয়ায় থমকে গেল তার ধরিত্রী। শিরশির করে কাটা দিয়ে উঠে তার সমস্ত শরীর। অজানা অনুভূতি, অজানা শিহরণ। মাহফুজ কোমল স্বরে জানতে চায়, এমনটা করার কারণ কি? আমার কি কোনো ত্রুটি আছে? থাকলে বল না, নিজেকে শুধরানোর চেষ্টা করব। হাতটা সরিয়ে দেয় অবনী। নিরেট গলায় জবাব দেয়, তোমার কোনো সমস্যা নেই। আমি চাইছি না তোমার সাথে কোনো সম্পর্কে জড়াতে, না প্রণয় আর না বৈবাহিক। ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল মাহফুজের। কেন চাইছিস না? আমি সেটাই তো জানতে এলাম। আর এই কেন উত্তরটা যে আমার চাইই চাই। অবনী নত মস্তকে মৃদু স্বরে বলে, আমি বাধ্য নই। অবশ্যই তুই বাধ্য। আমাকে দিনের পর দিন রিজেক্ট করবি, অবহেলা করবি, কেন করবি তা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। অবনীর হাত দুটো মুঠোবন্দি করে নিল সে।
সমস্যাটা ঠিক কোনো জায়গায় বলবি তো? না হলে বুঝব কি করে? নিষ্প্রভ চাহনি নিবন্ধ করে মাহফুজের চোখে। ঝাপসা হল অবনী রাখি জোড়া। অশ্রুসিক্ত হল পল্লব। কাপা কাপা স্বরে বলল, আমার কাছে আমার সম্মানটা অনেক বড় মাহফুজ ভাই। আমি চাই না কেউ আমার চরিত্রের দিকে আঙুল তুলুক। কেউ মুখ বাঁকিয়ে বলুক এই মেয়েটার চরিত্রে সমস্যা আছে। চোখের পাপড়ি ভিজিয়ে নেত্রজলের ক্ষুদ্র ফোঁটা স্পর্শ করল গাল। মাহফুজ সস্নেহে মুছে দিল তা। প্রেম করলে কিংবা ভালোবাসলে চরিত্রে সমস্যা? আচ্ছা তাহলে আমরা না হয় আমাদের প্রণয়ের সূচনা 3 বার কবুল বলার পরই করব। তাতে হবে? না বোধক মাথা নাড়ে অবনী। মাহফুজ অসহায় স্বরে বলে, আবার কি সমস্যা? ফুপিয়ে উঠে অবনী। তুমি কি ভেবেছ বিয়ে করে নিলে সবাই চুপ থাকবে? এই সবাইটা কে? আজব তো। এই সবার কথা চিন্তা করে আমি আমার জীবনের সুখ বিসর্জন দিব নাকি? তোমার চিন্তা করতে না হলেও আমাদের মতো গ্রামের মানুষদের সবার কথা চিন্তা করতে হয়। কে কি বলল না বলল তা নিয়ে ভাবতে হয়। গ্রামের সবাই বাবার দিকে আঙুল তুলে বলবে, মামুনুর রশিদ মেয়েকে শহরে পাঠিয়েছে পড়াশোনার জন্য। আর মেয়ে করছে পীড়িত। বাবার সম্মান নিয়ে টানাটানি হবে। আমার মায়ের শিক্ষার উপর সবাই আঙুল তুলবে। বলবে, একজন শিক্ষিকা হয়েও মেয়ে সঠিক শিক্ষা দিতে পারেনি। যে বাসায় থেকেছে সম্পদের লোভে সেই বাসার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। শুধু এইটুকু বলে ক্ষান্ত হবে না। বলবে, এক বাসায় থেকেছে ওদের মাঝে নিশ্চয়ই বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে। তুমি কেন পাগলামি করছো? কেন আমার অবস্থাটা বুঝতে পারছ না? কথাগুলো বলে অঝরে কাঁদতে লাগল অবনী। অবনীর দিকে সরু চোখে তাকিয়ে রইল মাহফুজ। অবনীর বলা বিরামহীন কথাগুলো কেবল শুনে গেল সে। কথা শেষ হতেই সে রোগর গলায় বলল, বলা শেষ? 1 গ্লাস পানি এনে দিব? এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিশ্চয়ই তোর গলা শুকিয়েছে? অবনী ব্যাকুল চোখে মাহফুজের দিকে চাইল। বিবশ কণ্ঠে পুনরায় বলে, ফুফুও কষ্ট পাবে। বলবে, আমাকে আশ্রয় দিয়ে ভুল করেছে। তার চোখের আড়ালে তার ছেলেকে ফাঁসিয়েছি। আমার মাকে তোর এমন মনে হয়? না ফুফু, এমন না। কিন্তু বলতে কতক্ষণ? ফুফু না বললেও বলার মানুষের অভাব হবে না। ফুফু এবং ফুফা দুজনের পছন্দ থাকতে পারে। তুমি বরং তাদের পছন্দে বিয়ে করো। আমি মানুষের কটু কথা শুনতে পারবো না। বাবা মাকেও শোনাতে পারবো না। বাবার তিলে তিলে গড়ে তোলা সম্মান আমার একটা কাজের জন্য ধুলোয় মিশে যাক সন্তান হয়ে, এটা অন্তত চাইব না। আত্মীয়তার মাঝে কি মানুষ আবার নতুন করে সম্পর্কে বাধা পড়ছে না? পড়ে তো। তবে তারা নিশ্চয়ই বিয়ের আগে আশ্রিতা হিসেবে থাকে না। এবার রেগে গেল মাহফুজ। উঁচু গলায় কথা বলতে গিয়েও পারে না। পাছে যদি তার মা বাবা জেগে যায় তো আসলেই কেলেঙ্কারি হয়ে যাবে। আশ্রিতা, সম্পদের লোভে শব্দগুলো দ্বারা কি বুঝাতে চাইছিস? তোরা গরিব? তোদের কিছু নেই? অভাবে আমাদের বাসায় থাকিস? আজব কথাবার্তা। পড়াশোনার জন্য আছিস। আর তোর বাপের যেই সম্পদ আমার বাপের এসব নেইও। পরপর কয়েকটা শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করল মাহফুজ। অবনীর এলোমেলো অবিন্যস্ত চুলগুলো কানের পিছনে গুজে মলিন মুখটা হাতে আজলে নিল। কে কি বলল না বলল তার জন্য নিজের ভালোবাসা ছেড়ে দিবি? ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিবি? আফসোস হবে না? আকাশ সমান আফসোস নিয়ে বাঁচতে পারবি তুই? যেখানে তোমায় আমি ভালোই বাসি না, সেখানে আফসোস কেন হবে? হ্যাঁ, সেটা তো তোর গরুর মতো বড় বড় অশ্রুসিক্ত 2 চোখই বলে দিচ্ছে।
মাহফুজ থেকে নিজেকে ছাড়িয়ে নিল অবনী। দৃষ্টি নত করে বলে, তুমি এখান থেকে যাও। মাহফুজ প্রখর শানিত চোখে অবনীর দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে হাজার কিছু বলেও বুঝাতে পারবে না। যে বুঝতে চায় না তাকে সে কি আর বুঝাবে? যা করার নিজেই করবে। দরজা খুলে বাইরে আসতেই মাহফুজের নজরে এলো নাদিয়াকে। দুশ্চিন্তায় দাঁতে নখ কাটছে সে। ভাইয়া অসভ্যটা মুখ খুলল। মাহফুজের বুক গলিয়ে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস। নিস্তরজ স্বরে বলে, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। অবনী যে নাছোড়বান্দা বুঝে গেল নাদিয়া। হনহনিয়ে রুমে এসে দেখল শুয়ে পড়েছে সে। নাদিয়াও ধপ করে শুয়ে পড়ল। কঠিন গলায় বলল, আমার ইচ্ছে করছে বিছানার ঝাড়ু দিয়ে তোর পিঠের চামড়া তুলে নেই, কিন্তু নিরুপায় আমি। এটা পারব না। তোর গায়ে হাত তুললে তোর ফুফু তেলে বেগুনে জ্বলে উঠবে আর উল্টো আমার পিঠের চামড়া তুলে রোদে শুকাতে দিবে। খুব ভোরে ঘুম থেকে উঠে সবকিছু গোছগাছ করছে মাহফুজ। একটু পরে ফ্রেশ হয়ে নিজেও তৈরি হবে। ব্যাগ গোছানো শেষ করেই ড্রয়িং রুমে এলো সে। নাদিয়ার রুমের দিকে এক নজর তাকাল। হয়তো ওদের ঘুম এখনো ভাঙেনি। শব্দ করে ডাকল আফসানা খানমকে। মা, হালকা পাতলা কোনো নাস্তা বানিয়ে দাও, আমার এক্ষুনি বের হতে হবে। আধ ঘন্টা পরে ফরমাল ড্রেসআপে বের হয়ে আসে মাহফুজ। আফসানা খানম ততক্ষণে টেবিলে নাস্তা দিয়ে দিয়েছেন। শহীদুল হক বসে পেপার পড়ছেন। আজকে তো আমাদের পাত্রী দেখতে যাওয়ার কথা। তাহলে এই সকাল সকাল ব্যাগ পত্তর নিয়ে কোথায় যাচ্ছিস? মাহফুজ গরম গরম চায়ে চুমুক দেয়। তুমি এসব দেখাদেখি ক্যান্সেল করো। আজকেই আমাদের সিলেট যেতে হবে, নতুন একটা প্রজেক্টের কাজে। 7 দিনের জন্য। কাজের উপর ডিপেন্ড করে দিনের সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে তুই সিলেট থেকে আসার পরে আমরা দেখতে যাব। তারা তাদের মেয়ে ঝুলিয়ে কেন রাখবে? হয়তো আমার চেয়ে ভালো ছেলেও পেতে পারে। আজকে দেখতে যাওয়ার কথা ছিল আর আজই নিষেধ করব যে যাব না। এটা খারাপ দেখায় না? আমি কি ইচ্ছে করে করছি বলো? রাতে বসো ফোন করে বলল। আমি তো আমার কোম্পানির খারাপ চাইতে পারি না। শহীদুল হক আর কথা বাড়ালেন না। পুনরায় মনোযোগ দিলেন পেপারে। মাহফুজও খাবারে মনোযোগ দিল। সেই সময় দরজা খুলে হাত খোপা করতে করতে বেরিয়ে এলো অবনী। ফরমাল ড্রেসআপে মাহফুজকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে রইল। মাহফুজ তাকাতেই তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল সে। ফুফু, আজ তো শুক্রবার, কিন্তু এত সকালে? আজ নাকি সিলেট যাবে অফিসের কাজে। 7 দিন থাকবে। অবনীও ওহ বলে চুপ হয়ে গেল। মাহফুজ বিদায় নিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ হল। বিদায় বেলা ভুলেও অবনী ড্রয়িং রুমে যায়নি। রুমেই ঘাপটি মেরে বসেছিল। মিনিট কয়েক বাদে মোবাইল হাতে নাদিয়া হাসতে রুমে প্রবেশ করে। হাসার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কপালে ভাঁজ ফেলে নাদিয়ার দিকে তাকিয়ে রইল অবনী। এভাবে হাসছিস কেন? নাদিয়া মোবাইলটা সামনে ধরে। মাহফুজ নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছে। আধ পাগলটাকে একটু দেখে রাখিস। কি বলে আর কি করে নিজেও জানে না। আধ পাগলের টেনশনে আমি সিলেট গিয়ে শান্তি পাব না। মেসেজটা পড়ে আপনা আপনি অচৈতন্যের মতো বলে বসল। আধ পাগলকে? আমি? অবনী নিজের মুখে নিজেকে আধ পাগল বলায় দমফাটা হাসিতে লুটিয়ে পড়ল নাদিয়া। হাসির জন্য কথাই বলতে পারছে না। পেট চেপে আছে। রাগ হল অবনীর। 2 ভাই বোন পেয়েছেটা কি তাকে? দাঁত কিরমির করতে করতে নাদিয়ার মোবাইল থেকেই মাহফুজকে কল করে।
রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে মাহফুজ। হ্যাঁ নাদু বল। এপাশ থেকে উত্তর করল না অবনী। রাগে শুধু গজগজ করছে। মাহফুজও বুঝে গেল কলটা আসলে কে করেছে। মোবাইল কানে ঠেকিয়ে নৈশব্দে হাসতে লাগল সে। আমি আধ পাগল? আমাকে তোমার পাগল মনে হয়? হাসি থামায় মাহফুজ। অবাক হওয়ার ভান করে বলে, ওমা আমি তোকে পাগল কখন বললাম? তুমি নাদুকে মেসেজে বলনি? মাহফুজ অবাক কণ্ঠে বলে, সেখানে কোথায় তোর নাম নিয়েছি কি? আমি তো শুধু বলেছি আধ পাগলকে দেখে রাখতে। তোর জ্বলছে কেন? পুনরায় কণ্ঠে রসিকতা মিশিয়ে বলে, দেখলি দেখলি পড়ল কথা হাটের মাঝে। যার কথা তার গায়ে বাজে। তুই কি আসলে? ঠাস করে কল কেটে দিল অবনী। এই ছেলের সাথে কথায় পেরে উঠবে না সে, বরং তাকে আরও কথার জালে ফাঁসাবে। প্রচণ্ড ক্ষোভে মোবাইল দেয়ালের দিকে ছুঁড়ে ফেলতে নিলেই খপ করে ধরে ফেলে নাদিয়া। মোবাইল কি তোর বর কিনে দিয়েছে? অবশ্য তোর হবু শ্বশুর মশাইয়ের দেওয়া। রাগে দাঁতে দাঁত চেপে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে নাদিয়ার দিকে। তারপর হনহনিয়ে চলে গেল। আজান পড়েছে অনেকক্ষণ। আঁচলের ত্রিকোণ দিয়ে কপালের ঘাম মুছেন আফসানা খানম। বাজখাই গলায় বললেন, অবনী, নাদিয়া, গোসলে গেলি দুজন? আজান পড়েছে কিন্তু। ডাকের সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এলো নাদিয়া। অবনী তোমার সাথে না? অবনী আমার সাথে হতে যাবে কেন? আমি তো ছিলাম রান্নাঘরে। আফসানা খানম কথাটা শেষ করার সাথে সাথে নাদিয়া সদর দরজার দিকে তাকায়। দরজা চাপানো হলেও লক খোলা। অসভ্যটা হয়তো ছাদে। আফসানা খানম চিন্তিত গলায় বলেন, এই রোদের মধ্যে ছাদে? তোমার ভাইঝি তো এলিয়েন। বলে সেও গেল ছাদের দিকে। আফসানা খানম এলেন নিজের কক্ষে। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছেন শহীদুল হক। গোসলে না গিয়ে এই অসময়ে শুয়ে আছো? আজ শুক্রবার নামাজে যাবে না? নাকি শরীর খারাপ তোমার? কপাল থেকে হাত সরান তিনি। একটু বসবে আমার পাশে? বলে তিনিও আধশোয়া হয়ে বসলেন। তোমার কি শরীর ভালো নেই? প্রশ্নটা করে শহীদুল হকের কপালে হাত ছোঁয়ালেন তিনি। কিছু হয়নি আমার। মুখের কথাটুকু শেষ করে আফসানা খানমের একটা হাত নিজের বুকের উপর রাখলেন। আফসানা খানম হাত ছাড়িয়ে নিতে নিতে বললেন, করছোটা কি? মেয়ে দুটো বাসায় আছে তো। হাত ছাড়লেন না তিনি। আরও শক্ত করে চেপে ধরলেন বুকের সাথে। কতগুলো দিন একসাথে পার দিলাম আফসানা। সবটা কেবল কল্পনা মনে হয়। শহীদুল হকের মুখের দিকে তাকালেন তিনি। আসলেই তো। কতগুলো দিন। বছর হিসেব করে তো 32। 32 বছরের সংসার জীবন। দিন হিসাব করলে হাজারের ঘর ছাড়িয়ে লাখের যাবে নিশ্চয়ই। আমার এখনো মনে হয় এই তো সেদিন বিয়ে করে তোমায় আমাদের সেই মাটির ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। এর মাঝে এতগুলো দিন চলে গেল। 32 বছরের সংসার জীবনে তুমি আমি কাছে থেকেছি হাতে গুনা কয়েক বছর। একা হাতে সংসার সামলেছ। ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছ। আমার শয্যাশায়ী আব্বা আম্মার সেবার করেছে। আমায় নিয়ে কোনো অভিযোগ নেই তোমার? এতক্ষণ মনোযোগ দিয়ে শহীদুল হকের কথা শুনলেন তিনি। প্রশস্ত হেসে জবাব দিলেন, না নেই। কেন নেই আফসানা? তুমি কি আমার উপর রাগ, অভিমান করে আছো? শুনেছি অভিমান জমতে জমতে নাকি মানুষ অভিযোগ করতে ভুলে যায়। তোমার ক্ষেত্রেও কি এমন? শহীদুল হকের কর্মঠ হাত দুটো আজলিতে নিলেন আফসানা খানম। কার বিরুদ্ধে অভিযোগ করব? যে মানুষটা আমাদের সুখে কথা চিন্তা করে সব ছেড়ে ছুড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছিল তার বিরুদ্ধে।
আমরা ভালো থাকব বলে যে মানুষটা দিন নেই রাত নেই শুধু পরিশ্রম করেছে তার বিরুদ্ধে? দিন শেষে আমি তো তাও পরিবারের সাথে ছিলাম। ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ঘুমোতে পেরেছি। সে কি পেরেছে? সে তো সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের আবার নিজে রান্না করে খেয়েছে। কখনো কখনো না খেয়ে দিন পার করেছে। সেই মানুষটার বিরুদ্ধে অভিযোগ করলে স্বয়ং আল্লাহও নারাজ হবে। একটা অভিযোগ আছে, আমি মানুষটাকে কাছে পাইনি, এখনো পাই না। সে এখনো টাকার পিছনে ছুটছে। কিন্তু আমার এখন মানুষটাকে চাই, মানুষটার সঙ্গ চাই। আর কোনো অভিযোগ নেই। না বোধক মাথা নাড়েন তিনি। লম্বা একটা নিঃশ্বাস ফেলেন শহীদুল হক। আমি আর কোথাও যাচ্ছি না আফসানা। আমি একবারে চলে এসেছি। চমকালেন আফসানা খানম। বিস্মিত গলায় বললেন, তুমি যে বললে 3 মাসের ছুটিতে এসেছ? বলেছি। দেখলাম কি করো। তখন তাগরা ছিলাম। সারাদিন কাজ করে টের পেতাম না কিছু। খারাপ লাগাকে দমিয়ে রাখতে পারতাম, কিন্তু এখন পারি না। তোমাদের কথা ভীষণ মনে পড়ে। পরিবারের সাথে সময় কাটাতে মন চায়। তাই চলে এসেছি। ভালো করেছ। এখন উঠে গোসলে যাও। জামায়াতের সময় চলে যাবে। আমি গোসলে গেলে তো আবার চিল্লাচিল্লি করবা। খুপড়ির মতো ছোট্ট সিঁড়ির ঘরে বসে আছে অবনী। অব্যবহার্য অনেক কিছু এখানে জড়ো করে রাখা। আচমকা কারো হাতের স্পর্শে কেঁপে ওঠে অবনী। পরক্ষণে নাদিয়াকে দেখে বুকে থুথু দেয় সে। এখানে বসে আছিস যে? আজান পড়েছে, চল গোসল করবি। উত্তর করল না সে। চুপচাপ নীরব দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে রাখল। ভাইয়া তোকে আধ পাগল বলেছে বলে কি তোর খারাপ? আরে বোকা, ভাই তো মজা করেছে। তোকে রাগানোর জন্যই বলেছে। অবনীর মাথায় হাত রেখে বলে নাদিয়া, আমার থেকেও তো কত হাজার গুণ সুন্দরী আশেপাশে আছে। ইভেন আমাদের ভার্সিটিতেও কত ভালো ভালো মেয়ে আছে। তারপরও তোরা কেন আমার পিছু পড়লি? অবনীর অসহায় কণ্ঠস্বর। অশান্ত অবনীর মাথায় হাত বুলিয়ে দেয় নাদিয়া। আমার ভাইয়ের মন তো এখানে। আমি আশেপাশে দেখে কি করব? তোরা 2 ভাই বোন কেন বুঝতে পারছিস না? এমনটা সম্ভব নয়। কেন সম্ভব না অবনী? আমার ভাই নেশা করে? নাকি তার মেয়েলি কোনো সমস্যা আছে? বুকে হাত রেখে বলতে পারবি ভাইয়ার জন্য তুই কিছু অনুভব করিস না? তোর চোখও যে ভালোবাসার জানান দেয়। তোর চোখের ভাষা বড্ড সহজ, সহজে পড়ে ফেলা যায়। সহসা নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে অবনী। হু হু করে অন্তঃস্থল কেঁদে উঠছে। স্মৃতির মানসপটে ভেসে উঠে 1.5 বছর পূর্বে ঢাকায় আসার আগের দিনের ঘটনা। অবনীর মাথায় তেল দিয়ে দিচ্ছেন ফাতেমা আমিন, খুব যত্ন সহকারে। রশিদের বউ, ও রশিদের বউ, বাড়ি আছনি? হাত ছেড়ে ডাকতে ডাকতে উঠোনে হাজির হলেন পাশের বাড়ির মজিদ মিয়ার মা। ফাতেমা আমিন ঘোমটা টানলেন। জি চাচি আছি। মুরগা যে আনছো ওইডার টেহার লাইগা আইসি, বলে বৃদ্ধা ঘরের দরজায় বসলেন। যা তো মা, ব্যাগের সাইড পকেটে দেখবি 400 টাকা আলাদা করে রেখেছি, ওটা নিয়ে আয়। অবনী উঠে ঘরের দিকে গেল। টাকা নিয়ে ফিরে এসে দেখল ফাতেমা আমিনের মুখটা গম্ভীর। টাকাটা উনার হাতে দিয়ে বলেন, মা, ঘরে যা। অবনী দ্বিরুক্তি করল সে। একবার বলাতেই ঘরে চলে গেল। রাতে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে মাত্রই একটু বসল অবনী। রাত পোহালেই অচেনা শহরে পাড়ি জমাবে সে। নতুন জায়গায় যাওয়ার জন্য যেমন উদ্দীপনা কাজ করছে তেমনি বাবা মা ছেড়ে যাবে মন খারাপও হচ্ছে। ফাতেমা আমিন এলেন তার ঘরে।
পাশে বসল তার মেয়ের দিকে তাকিয়ে রইলেন অনিমেষ। কিছু বলবে মা? ফাতেমা আমিন অবনীর একটা হাত মুঠোয় নিলেন। আগুন আর লোহাকে যদি পাশাপাশি রাখা হয় তবে আগুনের প্রখর উষ্ণতায় একটা সময় পর লোহা গলতে শুরু করে। কঠিন মজবুত লোহা চোখের পলকে তরলে পরিণত হয়। তবে সেই গলিত লোহা হাত দিয়ে স্পর্শ করলে কিন্তু হিতে বিপরীত হয়, হাত দগ্ধ হয়, মাংস উঠে আসে। এই কথাগুলোর মানে বুঝল না অবনী। নির্বোধের মতো ফাতেমা আমিনের মুখের দিকে তাকিয়ে রইল সে। কেন কথা বললাম, কথাগুলো বুঝিসনি তো? এপাশ ওপাশ মাথা নাড়ে সে। আফসানা আপার ছেলে আছে, আর তুই মেয়ে। বিপরীত বস্তুর দিকে মানুষের আজীবন ঝোঁক থাকে। হয়তো দুজনের মাঝে একটা আকর্ষণের সৃষ্টি হতে পারে, তোর দিক থেকে কিংবা তার দিক থেকে, আবার নাও হতে পারে। আমি শুধু আমার মনের ভয়টা বলছি। ছেলে মানুষ থেকে দূরে দূরে থাকবি মা, কেউ যেন তোর দিকে আঙুল তুলতে না পারে। পড়াশোনা করতে যাচ্ছিস, মন দিয়ে পড়াশোনা করবি। বিকেলে কি এই জন্য তোমার মন খারাপ ছিল? মজিদ চাচার মা তোমায় কিছু বলেছে? সন্তান বড় হলে বাবা মায়ের মান সম্মান সেই সন্তানের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। সন্তান ভালো কাজ করলে সমাজে বাবা মায়ের মাথা উঁচু হয়, সবাই সম্মান করে। আর একটা খারাপ কাজ করলে বাবা মায়ের মাথা নিচু হয়, সমাজে সম্মানের জায়গাটা আর থাকে না। তখন শুধু তোর মজিদ চাচার মা না, কথা শোনানো লোকের অভাব হয় না। তাহলে ফুফুর বাসায় না গিয়ে হলে কিংবা মেসে উঠি? আফসানা আপার সাথে তোর বাপের কেমন সম্পর্ক তা তো জানিস। আপন ভাইবোনের চেয়ে কোনো অংশে কম না। তাদের বাসা থাকা সত্ত্বেও যদি হলে উঠিস তাহলে হয়তো তোর বাবার সাথে সম্পর্কই রাখবে না। অবনী দুহাতে ঝাপটে ধরে ফাতেমা আমিনকে। টেনশন করো না মা, এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মানের হানি হয়, কেউ তোমাদের দিকে আঙুল তুলতে পারে। আমি মাহফুজ ভাই থেকে দূরে থাকব। ওয়াদা করবি মা? কেউ যেন আমার দেওয়া শিক্ষার উপর আঙুল তুলতে না পারে, কেউ যেন উঁচু গলায় বলতে না পারে আমার দেওয়া শিক্ষায় ঘাটতি আছে। মায়ের কথাটা কেমন করে যেন মিলে গেল। মায়েদের কি কোনো দৈব শক্তি আছে? না হলে বুঝল কি করে এমনটা হবে? এদের করা ভবিষ্যৎ বাণী কিভাবে যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। নাদিয়া পিঠে হাত রাখতেই ভাবনার সুতো ছিঁড়ে তার। কিছু বলছিস না কেন অবনী? চট করে নাদিয়াকে ছেড়ে দেয় সে। সিঁড়ির দিকে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে, বাসায় আয়, নামাজের সময় যাচ্ছে। অবনীর অদ্ভুত আচরণে সেকেন্ডের মধ্যে নাদিয়া আহাম্মক বনে গেল। সেও ছুটল অবনীর পিছু পিছু। চোখের পলকে 7টা দিন শেষ। গুনা দিন খুব দ্রুতই চলে যায়। লাস্ট মিটিং শেষ করে সেই যে মাহফুজ ঘুমিয়েছে, এখনো উঠেনি। প্রেজেন্টেশন মনমতো হয়নি বলে টানা 2 দিন এটার পিছনে দিয়েছে। না ঘুমিয়েছে না খেয়েছে। মিটিং শেষ করে হোটেল রুমে যে শুয়েছে, এখনো ঘুম ভাঙেনি তার। বারবার মোবাইলের রিংটোনে তন্দ্রা হালকা হয়ে এলো তার। তারপরও ঘুমের জন্য চোখ মেলতে পারছে না। নাম্বার না দেখে কল কেটে দিল সে। আবারও রিং হল। ঘুমের মাঝে বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। কোনো রকম রিসিভ করে কানে ঠেকায় মোবাইল। হ্যালো। ঘুম জড়ানো কণ্ঠ মাহফুজের। কোথায় থাকো তুমি ভাইয়া? 100-র উপরে কল দিলাম। কি বলবি তাড়াতাড়ি বল। ঘুমাবো আমি। মামু অবনীকে গ্রামে নিয়ে গেছে। তো যাক, কয়েকদিন ঘুরে আসুক বাড়ি থেকে। বেড়ানোর জন্য নিয়ে যায়নি। ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। তন্দ্রা ভাব কেটে গেল মাহফুজের।
চট করে উঠে বসে সে। কি বললি? আবার বল। পাত্রপক্ষ আসবে বলে অবনীকে মামু বাড়িতে নিয়ে গেল। রাগে হাত মুঠো করে ফেলে মাহফুজ। তন্দ্রাচ্ছন্ন লাল চোখ রাগে আরো লাল হয়ে গেল। এই মেয়েটা এত অবাধ্য। হাতের কাছে পেলে কানের নিচে দিব কষিয়ে। ওর কোনো দোষ নেই। ও তো জানেও না। মায়ের সাথে বলছিল মামু, তাই আমি শুনেছি। আচ্ছা ফোন রাখো বলে কল কেটে দিল মাহফুজ। সময় দেখল সে। সন্ধ্যা এখন। বিছানা ছেড়ে নামল সে। দাঁত কিরমির করে আওড়াল। দাদা শ্বশুরের ছেলে। তোমার মেয়ের বিয়ে দেওয়া আমি বের করছি। আসছি আমি। ঘাড় তারা মেয়েকেও সোজা করব আর সাথে বাপকেও। ঘরের উপযুক্ত পাত্র চোখে পড়ে না। নিজের প্রয়োজনীয় সবকিছু লাগেজে নিয়ে বের হওয়ার জন্য পা বাড়াতেই বসতার রুমে এলো। মাহফুজ সাহেব, আমরা আজই ঢাকা ব্যাক করছি না। আরও 2 দিন থাকব সিলেট। 2 দিন থাকার শুনে চমকায় মাহফুজ। তার যাওয়া খুব জরুরি। আবার কি নতুন কোনো প্রজেক্ট এসেছে স্যার? আপনি কোথাও যাচ্ছেন? কুমিল্লা যাব স্যার। আরও 2 দিন থাকব কেন? আবার নতুন কোনো ডিল? আরে না, লাস্ট প্রজেক্টের প্রেজেন্টেশনের জন্য অনেক কষ্ট করেছেন। ভাবলাম আমার পক্ষ থেকে একটা ট্রিট দেই। মাহফুজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গিয়েছিলাম। কুমিল্লা কেন যাবেন এই রাতের বেলা? জীবন মরণ সন্ধিক্ষণে আছি স্যার। শ্বশুরমশাই বউকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি বিয়ে করলেন কবে? বিয়ে করিনি তো। বিয়ে না করলে বউ পেলেন কোথায়? মামুর মেয়েকে হাওলাত করে বউ বানিয়েছি। হাওলাত করা বউকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য শ্বশুর মশাই উঠে পড়ে লেগেছে। আপনি এসব কি বলছেন মাহফুজ সাহেব? সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। কুমিল্লা থেকে ফিরে আপনাকে বুঝিয়ে বলবো স্যার। আপাতত কয়েকদিনের ছুটি লাগবে। সে না হয় দিলাম, কিন্তু তাইলে গেলাম আমি। আমার যাওয়া খুব জরুরি। বাস যখন কুমিল্লা এসে পৌঁছায় তখন ফজরের আজান পড়ছে। বাস থেকে নেমে লম্বা নিঃশ্বাস নেয় মাহফুজ। ভালোই ভালোই গন্তব্যে পৌঁছাতে পারলে স্বস্তি। ভোর রাত হওয়ায় স্ট্যান্ডে কোনো সিএনজি নেই। লাগেজ নিয়ে একটা টং দোকানের বেঞ্চে গালে হাত দিয়ে বসে রইল সে। চোখে ঘুম। 10 মিনিট অপেক্ষার পরে একটা সিএনজি আসতেই সেদিকে তাড়াতাড়ি করে গেল সে। চাচা যাবেন? বাবা যেইহানে যাবেন রিজার্ভ যাইতো হইব। এখন প্যাসেঞ্জার নাই। আর ভাড়া লাগব 700। চাচা আপনারে 700 না 1000 দিব। তারপরও নিয়ে চলেন। 1 সেকেন্ড আমার কাছে 1 বছরের সমান। তৈলে উডেন। যতক্ষণে অবনীদের বাড়ি গিয়ে মাহফুজ পৌঁছায় ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূব আকাশে উকি দিয়েছে রক্তিম সূর্য। গ্রামের বাতাস স্নিগ্ধ, নির্মল। সাত সকালের হিমেল হাওয়া শরীর মন সতেজ করে তোলে। পাখির কিচিরমিচির শব্দ যেন অন্য এক জগৎ। উঠান ঝাড়ু দিচ্ছিলেন রাফিয়া খাতুন। ব্যাগপত্তর সমেত সাত সকালে মাহফুজকে দেখে চিৎকার করে ওঠেন। উনার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলেন মামুনুর রশিদ এবং ফাতেমা আমিন। মাহফুজকে দেখে যেন তাজ্জব বনে গেলেন জায়গায়। মামুনুর রশিদ অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলেন, মাহফুজ বাবা তুই এত সকালে? গম্ভীর, রাশভারী স্বরে মাহফুজের প্রশ্নের ঝড়। মামু ছেলে হিসেবে কি আমি এতটাই খারাপ যে আমাকে তোমার চোখে পড়ে না? আমাকে মেয়ের জামাই করা যায় না? আকস্মিক প্রস্তাবে হকচকিয়ে গেলেন মামুনুর রশিদ। পরক্ষণে নিছক মজা ভেবে তিনি মাহফুজের কাঁধে হাত রাখেন।
একগাল হেসে বলেন, এসব মজা পড়ে হবে। সিলেট থেকে ফিরলি নিশ্চয়ই? তোকে ক্লান্ত দেখাচ্ছে। আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি, চল। মামুনুর রশিদ হাত ধরে টানতেই মাহফুজ নড়ল না। নিশ্চল, অবিচল রইল। আমি কি পাত্র হিসেবে এতটাই অযোগ্য কিংবা ছোট যে আমার দেওয়া প্রস্তাব তোমার কাছে মজা মনে হচ্ছে? মাহফুজের গুরুগম্ভীর কথায় ভরকে গেলেন তিনি। প্রশ্নের জবাবে কি বলা যায় ইতস্তত করতে লাগলেন। মাহফুজ ধপ করে উনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। হাত জোর করে অনুনয় করে বলে, তোমার মেয়েটাকে আমার অবাধ্য মন ভালোবেসে ফেলেছে মামু। তোমার কাছে হাত জোর করছি। অবনীকে অন্য কোথাও বিয়ে দিয়ে আমায় নিঃস্ব করো না। তিন কবুল বলে সারা জীবনের জন্য গ্রহণ করতে চাই। তুমি এখন বললে এখন। কথা দিচ্ছি তোমার কাছে যেমন রাজকন্যার মতো ছিল আমার কাছেও রাজরানীর মতো থাকবে। অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে উনার বলা উচিত ভেবে পেলেন না তিনি। আকস্মিক কর্মকাণ্ডে উনার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। বোধশূন্যের মতো মাহফুজের মুখের দিকে নিষ্প্রাণ চাহনি নিবন্ধ করে চেয়ে রইলেন অপলক। এতক্ষণ পিছনে দাঁড়িয়ে সব শুনলেন ফাতেমা আমিন। মাহফুজের কথা শেষ হতেই আর দাঁড়ালেন না। হনহনিয়ে গেলেন অবনীর কাছে। থমথমে পরিবেশ। দুই পরিবার একত্রে হয়েছে ব্যাপারটা ফয়সালা করার জন্য। অবনীর দুই গালে আঙুলের দাগ স্পষ্ট। ফোলা ফোলা চোখমুখ, ঠোঁটের কোণ কিঞ্চিত কাটা। রক্ত জমাট বেঁধেছে সেখানে। বিধ্বস্ত চেহারা। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। অবনীর দিকে এক পলক তাকিয়ে আফসানা খানম ফাতেমা আমিনকে উদ্দেশ্য করে বলেন, মায়ের অধিকার ফলাচ্ছ তো বেশ ভালোই। ফাতেমা আমিন আগুন ঝরা কণ্ঠে বললেন, যে সন্তান মাকে দেওয়া কথা রাখতে পারে না সেই সন্তানকে যে একেবারে মেরে ফেলেনি এটাই ভাগ্য। চমকায় মাহফুজ। অবনীর দূরে দূরে থাকার রহস্য এতদিনে উদ্ঘাটন করতে পারল সে। আফসানা খানম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফাতেমা আমিন পুনরায় বলেন, আমাকে ওয়াদা করেও প্রেমের সম্পর্কে জড়িয়েছে সে। আমি যে মা আমাকে দেওয়া ওয়াদার মূল্যটা কোথায় রইল? 1.5টা বছর মেয়েটাকে কাছ থেকে দেখছি, কই কখনো তো মনে হলো ছেলে মেয়ে দুটোর মাঝে প্রণয়ের সম্পর্ক আছে। বরং মাহফুজ বাসায় এলে অবনী নিজেকে আড়াল করে নিত। আমি মা। আমি বুঝি কেন সে নিজেকে আড়াল করে নিত। কেন বারবার বলতো বাসা ছেড়ে হোস্টেলে উঠবে। আমি বাসায় থেকেও কিছু টের পেলাম না। অথচ তুমি গ্রামে বসে সব টের পেয়ে গেলে। আর দুজনের মাঝে যদি প্রণয়ের একটা সম্পর্ক থেকেও থাকে তাহলে সমস্যাটা কোথায়? তুমিই বা আপত্তি করছো কেন? অবনীকে ছেলের বউ করতে আমি তো রাজি। তুমি জেদ ধরে বসে আছো কেন? আমার ছেলে কি অযোগ্য নাকি শিক্ষাদীক্ষায় কোনো অংশে কম? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন ফাতেমা আমিন। আপনার কাছে কোনো সমস্যা নাই হতে পারে আপা, কিন্তু আমাদের মতো গ্রামীণ মানুষের এই যে বিরাট সমস্যা। উঠতে বসতে সমাজের মানুষ বলবে পড়াশোনার নামে আমরা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে আপনার ছেলের পিছনের। আমার মেয়ের চরিত্র নিয়ে চুলছেরা বিশ্লেষণ হবে প্রতিটা ঘরে ঘরে। বাজারে প্রতিটা দোকানে দোকানে শুধু এসব নিয়ে আলোচনা হবে। বলবে মামুনুর রশিদের মেয়েটার চরিত্র ভালো না। এখানে সম্মান অর্জন করা সহজ হলে সেই সম্মান বজায় রেখে চলা বড় কঠিন। মানুষ ওত পেতে গবেষণা করার জন্য। যেখানে ওদের মাঝে প্রেমের কোনো সম্পর্কই নেই সেখানে তোমার গ্রামবাসীকে কে জানাবে ওদের প্রেমের বিয়ে? প্রেম থাকলে না হয় হতো। ক্যাটক্যাটে গলায় বললেন আফসানা খানম। এদের আলাদা করে কিছু বলতে হয় না। ক বললে পুরো কাব্য রচনা করে ফেলে। ফাতেমা আমিনের কথা শুনে ক্ষণকাল নীরব রইলেন আফসানা খানম। তারপর তেড়ে গেলেন মাহফুজের দিকে।
বাপের মতো বলদ হইছে। পছন্দ করিস তুই আমার কাছে বলবি। তোদের মিল করানোর দায়িত্ব আমার। তা না নিজে নিজে পাকনামি করতে এসেছে। দেখ মেয়েটাকে কিভাবে মেরেছে। একবার আমার কাছে মনের কথা বলে দেখতি। দেখতাম আমার বাসার ভেতর থেকে কে অবনীকে নিয়ে আসে। আহ, আফসানা ছেলেমেয়েদের সামনে কিসব বলে যাচ্ছ। এই তুমি চুপ থাকো বলে শহীদুল হককে একেবারে চুপ করিয়ে দিলেন তিনি। রণমূর্তি ধারণ করেছেন তিনি। রাগে গজগজ করছেন। কাগজে কলমে শিক্ষিত হয়েও যদি সমাজ কি বলবে, সমাজ কি চোখে দেখবে, এসব নিয়ে পড়ে থাকো তবে আমার সত্যিই কিছু বলার নেই। তোমার কাছে তোমার ওই সোকল্ড সমাজের দাম বেশি হতে পারে, তবে আমার কাছে আমার সন্তানের চাহিদার মূল্য এর থেকেও কয়েকগুণ বেশি। আমার সন্তানের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমি একটু বেশি করি। সবকিছুর ঊর্ধ্বে আমার সন্তান আমার কাছে কি চাইল সেটা। সাধ্যের মধ্যে থাকার পরও যদি সমাজের ভয়ে আমি আমার সন্তানের চাহিদা পূরণ করতে না পারি তবে নিজেকে মায়ের কাতারে নিজেকে কখনোই ফেলবই না। এতটুকু বলে থামলেন তিনি। বিরতিহীন কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। একনাগারে কথাগুলো বলে গলা শুকিয়ে এসেছে। ফাঁকা ঢোক গিলেন। একটু দম নিয়ে পুনরায় বলেন, প্রিয়জন হারিয়ে আমার সন্তান যদি মৃত্যুসম ভোগ করে তোমার সেই সমাজ তাকে সান্ত্বনা দিবে না, বরং তামাশা দেখবে। আমি ছেলেমেয়ে দুটোকে একা হাতে মানুষ করেছি। প্রচুর জ্বালিয়েছে, বিরক্ত করেছে আমায়, কিন্তু কোনো দিন ফুলের টোকাও দেয়নি। অথচ নিজের মেয়েটার দিকে তাকাও তুমি, কিভাবে মেরেছ। আজ তুমি না হয়ে যদি মামুন এই কাজ করত আমি ছেলে মেয়ে কাউকে তোয়াক্কা করতাম না। ওর গায়ে হাত উঠাতাম। সন্তান মারার বস্তু না, যে ইচ্ছে হলো আর মারলাম। যার সন্তান নেই তাকে একটা বার জিজ্ঞেস করে দেখো। না চাইতে আল্লাহর দরবারে পেয়ে গেছো তো তাই সন্তান নামক বস্তুটার মূল্য বুঝো না। আমার ছেলেটা ঝুঁকের বসে এসে কি নাকি বলল আর তুমি মেয়ের গায়ে হাত তুললে। হাত কাঁপেনি এত বড় মেয়ে গায়ে হাত তুলতে? প্রশ্নটা করে ফাতেমা আমিনের দিকে সরস চোখে তাকিয়ে রইলেন তিনি। চোখমুখ দিয়ে আগুন বেরুচ্ছে উনার। বেশ উত্তেজিত তিনি। আপনার ছেলে মেয়ে যদি রাস্তা থেকে কাউকে ধরে এনে বলে তাকে বিয়ে করবে আপনি রাজি হয়ে যাবেন? অবশ্যই না। সে বললে তো আর হবে না। আমি দেখব সে মানুষ হিসেবে কেমন, আমার সন্তানকে আগলে কিংবা সুখী রাখবে কিনা, সম্মান করবে কিনা। কারণ প্রত্যেকটা সম্পর্কে যেমন ভালোবাসা থাকা জরুরি তেমনি সম্মান আর শ্রদ্ধা থাকাটাও জরুরি। সম্মান আর শ্রদ্ধা না থাকলে সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া যায় না। আর যদি বলো টাকা পয়সার কথা, ওটা এক সময় হয়ে যায়। মাহফুজের বাবার সাথে আমার যখন বিয়ে হয় তখন গ্রামে ওদের 2 কামরা একটা মাটির ঘর ছিল। এক রুম থেকে ফিসফিস করে কথা বললেও অন্য রুমে শোনা যেত। সেই জায়গা থেকে ঢাকা শহরে আমার একটা ফ্ল্যাট হয়েছে। তোমার দুলাভাই 2 খানে শেয়ারে জমি কিনেছে। ওসব টাকা পয়সা নিয়ে আমি ভাবি না। বুবু থামো না। এত উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। সামান্য ব্যাপারটাকে কেন জলঘোলা করছ? রাগী চোখে মামুনুর রশিদের দিকে তাকালেন তিনি। আমি জলঘোলা করছি নাকি তোর বউ? মানছি আমার ছেলেটা একটা ভুল করেই ফেলেছে। আমাদের না বলে সরাসরি বিয়ের প্রস্তাবটা তোকেই দিয়েছে। এখানে ভুল তো কিছু নেই। আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। তাহলে তোরা কেন মানতে পারছিস না? এতক্ষণ চুপ করে থাকলেও এবার একটু নড়েচড়ে বসেন শহীদুল হক। এতক্ষণ তোমরা মহিলারা অনেক কিছু বললে, শুনলাম তোমাদের কথা। এবার আমি কিছু কথা বলি। মনে করো এই পর্যন্ত যা যা ঘটেছে তার কিছুই ঘটেনি। সবটা স্বাভাবিক।
মামুনের কাছে যদি আমি তার মেয়েকে চাই, আমার বিশ্বাস সে আমাকে ফিরাবে না। অবনীর অভিভাবক হিসেবে মামুন ছাড়াও তুমি আছো। আমার দৃষ্টিতে একটা সন্তানের উপর মায়ের অধিকারটা হয়তো একটু বেশিই থাকে। আমার ছেলের পক্ষ থেকে তার আর্জিটা আমি পেশ করছি। বলতে পারো তোমার কাছে একটা আবদার করলাম। তোমার মেয়েটা আমাকে দিবে? ছেলের বউ না আমি তাকে নিজের মেয়ে করে রাখব। রাখবে আমার আবদারটা? মামুনুর রশিদ কিছু বলতে নিলে হাত দিয়ে থামিয়ে দেন তিনি। আমি তোমার কাছে মেয়েটাকে চাইনি শালা সাহেব। আমি মেয়েকে চেয়েছি মেয়ের মায়ের কাছে। সে হ্যাঁ বললে হ্যাঁ, প্রয়োজন পড়লে আজই বিয়ে হবে, আর না বললে না। এর বাহিরে আর কেউ কোনো কথা বলবে না। আমি তার সিদ্ধান্তকে সম্মান করব। ফাতেমার উপর ছেড়ে দিলাম সবটা। এতক্ষণের এত রাগারাগি, এত কথা যেন মুহূর্তে নীরব হয়ে গেল। সবাই চাতক পাখির মতো ফাতেমা আমিনের দিকে তাকিয়ে আছে, তার উত্তরটা কি হয় জানার জন্য। মাহফুজ থম মেরে বসে আছে, উত্তরটা কি হয় জানার জন্য। বক্ষস্থলে আলোড়ন সৃষ্টি হচ্ছে তার। ক্ষণে ক্ষণে বাড়ছে হৃদযন্ত্রের লাফানোর গতি। ঘাম দিচ্ছে শরীর, শরীরে রক্ত চলাচলের গতি বেড়েছে। আজ একটা উত্তরে হয়তো দুজনের পথচলা শুরু হবে, নয়তো সারা জীবনের দুজনের পথ আলাদা হয়ে যাবে। এটাই হবে দুজনের শেষ দেখা। শেষ দেখা কথাটা ভাবতেই বুকটা কেঁপে উঠল তার। হাত পা ক্ষীণ কাঁপতে লাগল। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ অবনীর আঘাতে জর্জরিত বিধ্বস্ত মুখ নেত্রপাত করে সে। এবার যেন অন্তর্দেশ তার হুহু করে কেঁদে উঠল। মিনিট 20 অতিক্রম হওয়ার পর ফাতেমা আমিন জবাব দিলেন, চলবে।